কিছু মানুষ দেখবেন প্রতিনিয়ত এত দারুণ সব আইডিয়া জেনারেট করে যে তাদের আইডিয়া পড়ে দেখে জেনে আমরা সবসময় ভীষণ মুগ্ধ হই যে এই চিন্তাটা ওনার মাথায় কি করে এলো, এত সুন্দর ভাবে তিনি কিভাবে চিন্তা করেন। এটা কিন্তু সবসময় আমাদের মাথায় প্রশ্ন ঘুরে। এই যে পৃথিবীতে প্রতিনিয়ত নতুন নতুন গবেষণা হচ্ছে, নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে, নতুন কিছু তৈরি হচ্ছে, এইগুলো আসলে কারা করে, কিভাবে করে? অসাধারণ সব আইডিয়া যারা জেনারেট করছে প্রতিনিয়ত, তাদের এর পেছনের রহস্যটা কি, ম্যাজিকটা কি, কিভাবে তারা এই আইডিয়াগুলো পান, এটা আমাদের সবার খুব জানার ইচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো কোনো আইডিয়া আসলে অরিজিনাল না, সব কিছু চুরি করা, কপি করা। ব্যাপারটা বেশ মজার না? আসলে যদি চুরি করা হয় তাহলে এটা একটা নতুন আইডিয়া কিভাবে হলো? কোনো আইডিয়া অরিজিনাল না মানে হচ্ছে যে কোনো নতুন আইডিয়া জেনারেট হয় পুরনো কোনো আইডিয়ার সূত্র ধরে। আগে একটা কিছু হয়েছে, সেখান থেকে কোনো না কোনোভাবে সেটার সূত্র ধরে নতুন একটা আইডিয়া জেনারেট হয়। যেরকম যারা নতুন আইডিয়া তৈরি করে তারা হয়তো পূর্বের কাউকে অনুসরণ করে, কারো বা কাউকে বা অনেককে অনুসরণ করে, অনেকের আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে একটা নতুন আইডিয়া জেনারেট করে। এক মজার ব্যাপার হলো মানুষ কখনো সরাসরি কোনো কিছু কপি করতে পারে না। তারা কোনো কিছু কপি করতে গেলে সেটার সাথে যা থেকে কপি করলো সেটার সাথে নিজের যে ক্রিয়েটিভিটি আছে, নিজের যে ব্যক্তিসত্ত্ব আছে, সেটার কিছুটা মিশ্রণ ঘটে যায়, মিশ্রণ ঘটিয়ে ফেলে। এই দেখেন আমরা সবাই হচ্ছে প্রত্যেকে ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন চেহারার মানুষ, ভিন্ন চিন্তা ভাবনার মানুষ, কিন্তু আমরা কেউই কিন্তু অরিজিনাল না। কিভাবে? আমরা প্রত্যেকটা মানুষই আমাদের বাবা এবং মায়ের রিমিক্স ভার্সন বলা যায়। আমরা হয়তো আমাদের চেহারায় মা বা বাবা বা দুইজনেরই চেহারার সাথে আমাদের মিল থাকে। আমাদের জিনগতভাবে অনেক বৈশিষ্ট্য আমাদের বাবা-মার সাথে মিলে যায় এবং আমাদের পূর্বপুরুষদের অনেক বৈশিষ্ট্য আমাদের মাঝে প্রবাহিত হয়। তো এভাবে আমাদের আচরণেও দেখবেন যে পরিবারের সবার আচরণের সাথে আমাদের আচরণ কিছু না কিছু মিল থাকে। আমরা সবার থেকে নেই, সবার থেকে শিখি। একটা বাচ্চা জন্মের পর ধীরে ধীরে যখন শিখতে শুরু করে, সে কিন্তু সবকিছু শিখে জন্মায় না। সে কিন্তু জন্মের পর বাবার থেকে শিখে, মার থেকে শিখে, ভাষা শিখে, আচরণ শিখে, কোনটা ভালো কোনটা খারাপ সবকিছু কিন্তু সে দেখে দেখে অবজার্ভ করে সবার থেকে শিখে। সবার সংমিশ্রণে সে কিন্তু একটা মানুষ হিসেবে গড়ে ওঠে। এবং যে মানুষটা সে কিন্তু অরিজিনাল না, মানে সে জন্ম থেকে সবকিছু নিয়ে বড় হয়ে ওঠেনি। সে সবকিছু দেখে শিখে অবজার্ভ করে সবাইকে কপি করে সে একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। হ্যাঁ, এইটাই হচ্ছে স্টিলিং, এইটাই হচ্ছে কপিং। যে ব্যাপারগুলা হচ্ছে এখন বলছি, এইটা একটা বই পড়ার পর আমার চিন্তা ভাবনা শেয়ার করার জন্য বলছি। এটা হচ্ছে এই স্টিল লাইক অ্যান আর্টিস্ট বইটা। এই বইটা বেশ মজার, খুব ছোট্ট একটা বই, পড়তে খুব সহজ। যেভাবে রাইটার লিখেছেন এখানে বেশ কিছু ছবি দিয়ে লেখকের মানে অনেকটা কি বলবো, বাচ্চাদের বইয়ের মতোই বলা যায় এই বইটা। তবে এই বইয়ের আমি মানে ভেতরে অনেক কিছু মার্ক করেছি বইয়ের, এত ভালো লেগেছে। কথাগুলো খুব সহজ কিন্তু খুব কার্যকরী এবং খুব মজার। আমার কাছে বেশ মজা লেগেছে। যেরকম এখানে বলেছে যে আপনি যখন একজন ব্যক্তিকে কপি করবেন সেটা হবে প্লেগারিজম, কিন্তু আপনি যখন অনেকগুলো ব্যক্তিকে কপি করবেন তখন সেটা হবে রিসার্চ। সত্যি আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি। আর যখন কিছু একটা নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন কিন্তু সার্চ করি গুগলে। তো গুগলে সার্চ করার পর অনেক হচ্ছে নিউজ আর্টিকেল, বিভিন্ন রিসার্চ পেপার সামনে চলে আসে। তখন কিন্তু অনেক কিছু পড়া হয়, অনেকের থেকে আইডিয়া নেওয়া হয়। আইডিয়া নেওয়ার পরে আমার চিন্তা ভাবনার সংমিশ্রণে আমি একটা লেখা তৈরি করি, তখন সেটা কিন্তু আমার আইডিয়া হয়ে যায়। আমি কিন্তু অনেকের কাছ থেকে আইডিয়া নিয়েছি, কিন্তু যে আইডিয়াটা জেনারেট করেছি সেটা কিন্তু সরাসরি কেউ কপি বলতে পারবে না, সেটা আমার রিসার্চ। তো ব্যাপারটা খুব মজার। স্টিল লাইক অ্যান আর্টিস্ট, স্টিল বাট লাইক অ্যান আর্টিস্ট। চুরিটাকে শিল্পের মতো করে করতে হবে যেন সেটাতে আমার নিজস্বতা থাকে, সেটাকে কেউ কপি বা চুরি বা প্লেগারিজম বলতে না পারে। যে সেটাই হচ্ছে অরিজিনাল, যেটা প্লেগারিজম হিসাবে কেউ ডিটেক্ট করতে পারবে না যে এটা হচ্ছে প্লেগারিজম, কেউ বলতে পারবে না, সেটাই হচ্ছে অরিজিনাল। এই বইটাতে তাই বলা হয়েছে। তো এই বইটার মজার কিছু কোটেশন আমি মার্ক করে রেখেছি, আমার খুব ভালো লেগেছে। যখন আমরা একটা ভালো আইডিয়া কিভাবে জেনারেট করতে পারি,
ধরেন আমাদের প্রত্যেকেরই কিন্তু পছন্দের কেউ না কেউ থাকে, একজন রোল মডেল থাকে, একজন অনুপ্রেরণাদায়ী কেউ সামনে থাকে, যাদের কথা লেখা আমাদের অনুপ্রাণিত করে, যাদেরকে আমরা পছন্দ করি, যাদের কাজকে আমরা অনুসরণ করি, তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের কাজের মাধ্যমে সেটার প্রমাণ দেওয়ার চেষ্টা করি, আমরা তাদের থেকে শিখি। এমন কিছু না কিছু মানুষ কিন্তু আমাদের জীবনে থাকে, আমাদের শিক্ষক বা আমাদের মেন্টর, এরকম কেউ না কেউ একজন থাকে। তো আমাদের যখন সামনে একজন আইডল থাকে, তখন আমাদের এভাবে চিন্তা করতে হবে যে এই যে আমার যিনি আইডল, উনি এত অসাধারণ মানুষ কিভাবে হয়ে উঠলেন, উনার পেছনের অনুপ্রেরণা কি ছিল? উনি তো আমার অনুপ্রেরণা, কিন্তু উনি কিভাবে এত ভালো সব আইডিয়া জেনারেট করেছেন, এত সফল হয়েছেন? উনার পেছনের অনুপ্রেরণা কি ছিল? উনি কিভাবে শিখেছেন? উনি কিভাবে ধীরে ধীরে এই ধাপে পৌঁছেছেন? তো উনার ব্যাকগ্রাউন্ডটা আমার জানার চেষ্টা করতে হবে। তো আমি যখন আমার আইডলকে অনুসরণ করে উনার ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করব, উনি কি বই পড়তে ভালোবাসেন, উনি কোন মুভিটা দেখতে পছন্দ করতেন, উনি কোন মানুষগুলোকে পছন্দ করেন, কোন মানুষগুলো উনার অনুপ্রেরণা, এই জিনিসগুলো যখন আমরা খুঁজে খুঁজে বের করে তাদের আইডিয়াগুলোকে জানার চেষ্টা করব, তাদের সম্পর্কে পড়ার চেষ্টা করব, তখন কিন্তু আমি শুধু আমি যার থেকে অনুপ্রেরণা নিচ্ছি তার পাশাপাশি আমি আরো অনেকের কাছ থেকে হচ্ছে আইডিয়া নিতে পারবো, অনেকের কাছ থেকে শিখতে পারবো ধীরে ধীরে। তো আমাদের কিন্তু একজন মানুষকে শুধু অনুসরণ করে শুধু তাকেই হচ্ছে তার যে আইডিয়াগুলো সরাসরি আমি জানবো, শিখবো এবং সেগুলোকে কপি করবো তা না, ওনার ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আমাকে আরো বিশদ আকারে শিখতে হবে। তখন যখন আমরা সবকিছু নিয়ে আমার চিন্তা ভাবনাটা ডেভেলপ করতে পারবো, তখন কিন্তু আমি একটা পরিপূর্ণ একটা নতুন আইডিয়া জেনারেট করতে পারবো। এই বইয়ে যেরকম একটা উদাহরণ দিয়েছে, যেরকম একজন আর্টিস্ট যখন কোনো চিত্র আঁকার জন্য বা কোনো কিছু আমরা যখন আঁকি, তখন যখন যে দুইটা আমরা প্যারালাল লাইন আঁকলাম, লাইন হচ্ছে দুইটা, একটা লাইন দুইটা লাইন যখন পাশাপাশি প্যারালাল আকারে আঁকলাম, মাঝখানে কিন্তু দুই লাইনের মাঝখানে একটা লাইন তৈরি হয়ে যায়, সেটা একটা নতুন লাইন। সেটার সাথে কিন্তু ওই দুই লাইনের মিল নাই, কিন্তু এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। সেরকমই আমরা যখন একের পর এক একটা আইডিয়া, দুইটা আইডিয়া, তিনটা আইডিয়া, একের পর এক আইডিয়া আমরা শিখবো, জানবো, আইডিয়ার প্রয়োগ করব, তখন অটোমেটিক ধীরে ধীরে একটা নতুন আইডিয়া আমরা তৈরি করে ফেলবো, যেটা হবে ইউনিক, যে আইডিয়ার সাথে কারো আইডিয়া মিলবে না, কিন্তু সেটা কিন্তু অনুপ্রাণিত আইডিয়া, অন্যের আইডিয়া থেকে ধীরে ধীরে আমার নিজের আইডিয়ার সাথে সংমিশ্রিত হয়ে সেটা নতুন আইডিয়া হিসেবে আমরা জেনারেট করতে পারি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি, যেমন আমার শিক্ষক হচ্ছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ স্যার। ওনাকে অনলাইনে লাখ লাখ মানুষ ফলো করে, অনুসরণ করে, আমিও তাদের মধ্যে একজন। তো স্যারকে যখন প্রথম আমি ইন্টারনেটে খুঁজে পাই, আমার হচ্ছে প্রথমেই মনে প্রশ্ন জাগে, এত অসাধারণ সব আইডিয়া কি করে উনি জেনারেট করেন? প্রথমেই দেশি পণ্য নিয়ে ওনার কথা, ওনার আইডিয়া সবকিছু আমাকে খুব মুগ্ধ করে, কারণ আমি দেশি পণ্য, আমাদের দেশে উৎপন্ন পণ্য, লোকাল প্রোডাক্টস, এইসব নিয়ে আমি আসলে আর কাউকে কথা বলতে শুনিনি। স্যারের হচ্ছে ফেসবুকে স্যারের পোস্টগুলো পড়ে আমি তখন মানে চিন্তা করতাম, স্যার এত অসাধারণ সব আইডিয়া কিভাবে জেনারেট করেন, উনি কিভাবে দেশি পণ্যের ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য এত অসাধারণ দারুণ সব ইউনিক সব আইডিয়া নিয়ে আসছেন। তারপর ওনার লার্নিং এর জন্য ফেসবুকে কাজে লাগিয়ে পড়াশোনা, এই আইডিয়াটা, এবং স্টেপ বাই স্টেপ ওনার বিভিন্ন মডেল, আইডিয়া, রিডিং সিলেবাস, আরিফা মডেল, প্রত্যেকটা জিনিসই আমাকে খুবই মুগ্ধ করতো, যে সবকিছু আমার নিতে হবে, স্যার থেকে শিখতে হবে, স্যারের এই আইডিয়ার পেছনের ইতিহাসটা আমার জানতে হবে, আইডিয়াগুলো স্যার কিভাবে জেনারেট করেন। তো তখনই কিন্তু আমি স্যারকে জানার চেষ্টা করি। স্যার কিশোর ক্লাসিক পড়তে বলতেন। স্যার বলেন যে স্যার হচ্ছে অনেকের মেন্টর, কিন্তু স্যারের মেন্টর হচ্ছে কিশোর ক্লাসিক বই, ইংরেজি সাহিত্যের সারা বিশ্বের সেরা সব সাহিত্যের যে কিশোরদের উপযোগী যে ভার্সনগুলো, সেবা প্রকাশনীতে সেগুলোর অনুবাদ ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে, এবং সেই যে বইগুলো কিশোরদের উপযোগী করে লেখা, সেই বইগুলো হচ্ছে স্যারের মেন্টর। স্যার সবসময় সেই বইগুলো পড়েন, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্যার সেই বইগুলোকেই মেন্টর হিসেবে মানেন। তো এই জিনিসটা যখন জানতে পারি, তখন আমি কিশোর ক্লাসিক বই খুব মনোযোগ দিয়ে পড়ি, অ্যানালাইসিস করার চেষ্টা করি, নিজে অনেক বইয়ের অ্যানালাইসিস করেছি, রিভিউ লিখেছি, চেষ্টা করেছি শেখার সেখান থেকে। গল্পের বই বা কোনো সাহিত্যকে শুধু সাহিত্য বিনোদনের জন্য না বিবেচনা করে সেখান থেকে শেখার উপকরণ নেওয়ার চেষ্টা করেছি। এই স্যারের থেকে হচ্ছে এই আইডিয়াটা পাওয়ার পরে, যে স্যার কিশোর ক্লাসিক থেকে আইডিয়া নেন, তখন কিন্তু আমি মনোযোগ দিয়ে আরো বিশ্লেষণ করার চিন্তা করে পড়েছি।
তখন আমি অনেক কিছু শিখতে পেরেছি সেগুলো থেকে। তারপর স্যার কিছু মুভি সাজেস্ট করেন, সেই মুভিগুলো আমি দেখেছিলাম। সেগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি, অনুপ্রেরণা নিয়েছি। বাংলা সাহিত্যের ২ টা ক্লাসিক উপন্যাস যেরকম 'দত্তা', 'গোরা', রবীন্দ্রনাথের 'গোরা', শরৎচন্দ্রের হচ্ছে 'দত্তা', এই ২ টা উপন্যাস থেকে স্যার বিশেষ কিছু মেসেজ নিয়েছিলেন। সেই ২ টা বই আমাকে পড়তে দিয়েছিলেন, স্যার পড়েছি। তো এইভাবে স্যার কোন মুভি দেখেছেন, কোন বই পড়েছেন, কাদেরকে স্যার কাদের থেকে হচ্ছে অনুপ্রাণিত হয়েছেন, সবকিছু কিন্তু আমি পড়েছি। স্যারের যত ব্লগ আছে সেগুলো প্রতিনিয়ত এখনো আমি দেখা যায় স্যারের ব্লগ সময় পেলেই পড়ি এবং প্রতিনিয়ত নতুন কিছু মেসেজ পাই, নতুন কিছু শিখতে পারি এবং নতুনভাবে অনুপ্রাণিত হই কাজের প্রতি। তো এইভাবে কিন্তু আমি গত কয়েক বছরে পড়তে, পড়তে জানতে, জানতে স্যারের ব্যাকগ্রাউন্ড নিয়ে জানতে, জানতে উনার আইডিয়া, উনার অনুপ্রেরণার উৎসটা কি সেগুলো নিয়ে জানতে, জানতে কিন্তু এখন অনেকাংশেই স্যারের মতো করে হয়তো কিছু আইডিয়া আমি জেনারেট করতে পারি। স্যারের মতো করে চিন্তা করতে পারি। হ্যাঁ, সেই চিন্তা সূত্র ধরেই আমি গত ২ বছর ধরে দেশি পণ্যের ইন্ডাস্ট্রিতে একজন রিসার্চার হিসেবে কাজ করছি। আ বেশ কিছু নতুন আইডিয়াও তৈরি করেছি। অন্য আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশি পণ্যের ইন্ডাস্ট্রিতে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় আমাদের দেশের প্রেক্ষাপটে, সেভাবে হচ্ছে আমি সেই আইডিয়াগুলোকে তৈরি করতে পেরেছি। যেরকম আমাদের দেশি পণ্য ইন্ডাস্ট্রিতে গ্রিন বিজনেস বা সাস্টেইনেবল বিজনেসকে কিভাবে কাজে লাগানো যায়, সাস্টেইনেবল প্যাকেজিং হিসেবে জাপানের একটা আইডিয়া, ফুরোশিকি আইডিয়াকে আমাদের দেশের পার্সপেক্টিভে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা, দেশের জিআই পণ্যের ইন্ডাস্ট্রিতে জিআই পণ্যের সংখ্যা বৃদ্ধিতে আমরা সাধারণ মানুষ কিভাবে কাজ করতে পারি। তো ইত্যাদি বিভিন্ন আইডিয়া কিন্তু আমি তৈরি করতে পেরেছি এবং সেটা কিন্তু আমি স্যারকে সরাসরি কপি করে না, স্যারকে জেনে স্যারের আইডিয়াগুলো পড়তে, পড়তে জানতে, জানতে শিখতে, শিখতে আমি আইডিয়াগুলো ডেভেলপ করতে পেরেছি। আর এই যে মানুষ সরাসরি কপি করতে পারে না, এটার আরেকটা এক্সাম্পল আমি দেই। আমি অনেকদিন হচ্ছে ময়মনসিংহে মেহেদি আর্টিস্ট হিসেবে প্রফেশনালি কাজ করেছিলাম। তো তখন আমি বিভিন্ন হচ্ছে ইনস্টাগ্রামে বিশেষ ইন্ডিয়া তে যারা নামকরা হচ্ছে আর্টিস্ট আছেন, মেহেদি আর্টিস্ট, বিশেষ করে ইন্ডিয়ান আর্টিস্টরাই খুব পপুলার হচ্ছে সারা বিশ্বে। তো এই আর্টিস্টগুলোর বিভিন্ন মেহেদি ডিজাইন থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে নতুন কিছু ডিজাইন তৈরি করতাম। অনেক সময় দেখা যেত সরাসরি তাদের ডিজাইনটাকে আমি করার চেষ্টা করছি, প্র্যাকটিস করার চেষ্টা করছি প্র্যাকটিস পারপাজে। কিন্তু আমার যখন প্র্যাকটিস করতাম হুবহু করতে গেলেও আমি করতে পারতাম না। কোনো না কোনো অংশ আমার মনে হতো আমি নিজের মতো করে করি বা আমি দিতে গিয়ে চেঞ্জ হয়ে যেত। একটা নতুন ইউনিক ডিজাইন ক্রিয়েট হতো যাকে কেউ বলতে পারবে না আমি সরাসরি কারো থেকে কপি করেছি। আমি ইন্সপায়ার্ড হয়ে নিজের মতো করে সেটা দিয়েছি। তো মানে এভাবে আমি দেখেছি যে এই বইয়ের যে আইডিয়াগুলো এখানে দেওয়া হয়েছে, প্রত্যেকটা আইডিয়া আমি নিজের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে মিলও পেয়েছি যে হ্যাঁ, আমি তো এরকমভাবে আইডিয়া যখন জেনারেট করি, তখন আমি এভাবে করি। আমি এভাবে চিন্তা করি। এই বইয়ের আইডিয়াগুলোর সাথে আমি আমার ব্যক্তিগত জীবনের আসলে অনেক ক্ষেত্রে মিল পেয়েছি। যেরকম এখানে বলা হয়েছে যে কাউকে কিছু প্রশ্ন করার আগে সেটা গুগল করেন। মানে গুগল থেকে এখন তো ইন্টারনেট হওয়ায় আমাদের এত সুবিধা হয়েছে, গুগলে আমরা যাই সার্চ দিই সেটা সম্পর্কে কিছু না কিছু তথ্য আমরা পাবোই পাবো। তো যখন আমরা কিছু জানি না, কোনো প্রশ্ন আমাদের মনে উদয় হয়, সেটা নিয়ে প্রথমে কাউকে জিজ্ঞেস করার আগে সেটাকে, যেহেতু আমাদের হাতে ফোন আছে, ইন্টারনেট আছে, আমরা সরাসরি গুগলে সেটা সার্চ করি। আমাদের উচিত সেটা সার্চ করা। তখন সেটা ইন্টারনেটে যে তথ্য আছে সেটা আমি জানার পর বেসিক আইডিয়াটা কিন্তু হয়ে যাবে। তখন আমরা যদি আরো আপডেট গভীরভাবে জানার জন্য কাউকে প্রশ্ন করি, তখন প্রশ্নটা আমরা আরো ভালোভাবে গুছিয়ে করতে পারবো। আমার আইডিয়াটা আরো ক্লিয়ার করতে পারবো। এই জন্য কাউকে প্রশ্ন করার আগে সেটা গুগল করেন। মানে এই বইটার ১০টা চ্যাপ্টার আছে। ১০টা চ্যাপ্টারেই অসাধারণ সব আইডিয়া আছে। মানে খুব সাধারণ আইডিয়া, তবে মজার এবং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। শেখার আছে অনেক কিছু। তো পুরো সব চ্যাপ্টার ধরে কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে। অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি। আশা করি বইটা পড়তে আপনাদের অনেক ভালো লাগবে এবং খুব সহজ, ইজিলি পড়তে পারবেন। যারা মোটামুটি ইংলিশ মানে ইংলিশ বই পড়তে কমফোর্টেবল না, তারাও এই বইটা খুব সহজেই পড়তে পারবেন, ভালো লাগবে পড়তে, বুঝতেও পারবেন। তো এইটুকুই আজকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।